ঢাকায় আসার পর এখানে একটা কলেজে ভর্তি হই। খুব সুন্দরভাবে চলছিল আমাদের সংসার। দেখতে দেখতে আমি ইন্টার পাস করি। এরপর হঠাৎ একটা ঝড় এসে সব কিছু এলোমেলো করে দেয়। একদিন আব্বু আম্মুর সাথে কিছু কথা নিয়ে কাটাকাটি হয়। আব্বু আম্মুর গায়ে হাত তোলে। আম্মু রাতে 2 দিন পর কাউকে কিছু না বলে কানাডা চলে যায়। এর কিছুদিন পর আব্বু আরেকটা বিয়ে করে, নতুন বউকে নিয়ে আমেরিকা চলে যায়। তারা আমার কথা একটা বারও চিন্তা করলো না। তারা নিজের স্বার্থটাই বুঝল। এরপর থেকে আব্বু আম্মুর উপর রাগ এবং ঘৃণা জন্ম নেয়। এরপর আমি খারাপ ছেলেদের সাথে মেলামেশা শুরু করে দিই। আস্তে আস্তে আমি হয়ে যাই একজন মাফিয়া সদস্য। তারপর ধীরে ধীরে এই জগতের একজন কন্ট্রোলার। তবে আমি ভালো মানুষের কোনো ক্ষতি করি না, খারাপ মানুষের ক্ষতি করি। বাংলাদেশের বড় বড় নেতার সাথে আমার পরিচয় হয়। কার কোথায় কী আছে, কে কী করে, সব কিছু আমার জানা আছে। যদি আব্বু আম্মুর সাথে থাকতো আমার, তাহলে কখনোই আমি এই পথ বেছে নিতাম না। তাদের কারণে আমি আজ খারাপ হয়েছি। এখন হয়তো আপনারা বলবেন, আমি টাকার বিনিময়ে কাজ করি কেন? এই টাকা দিয়ে আমি কি করি? এই টাকা দিয়ে আমি ভালো কাজ করি। তবে কি কাজ করি সেটা একটু সামনে গেলেই জানা যাবে। দেখতে দেখতে 15-20 দিন চলে গেল। আমি কেমন যেন পায়েলের প্রতি দুর্বল হয়ে পড়ছি। রাইসা এখন পায়েলকে ছাড়া কিছুই বুঝে না। পায়েল রাইসাকে নিজের মেয়ের মতো আদর যত্ন করে। এখন আমি বেশি রাত করে বাসায় ফিরি না, কারণ পায়েল সবসময় আমার জন্য রাত জেগে অপেক্ষা করে। তাকে বললেও শুনে না, তাই রাতে তাড়াতাড়ি বাসায় ফিরে আসি। সকালে সবাই একসাথে বসে নাস্তা করছি। পায়েল নিজ হাতে রাইসাকে নাস্তা খাইয়ে দিচ্ছে। রাইসা আমাকে বলল, আপু, আজকে তো শুক্রবার, চলো না আজকে আমাকে আর ম্যামকে বাইরে ঘোরাতে নিয়ে যাবে। ঠিক আছে মামনি, তুমি আর তোমার ম্যাম নাস্তা করে রেডি থেকো। তোমাদের আজকে কয়টা জায়গায় নিয়ে যাব। তুই যদি আজকে ঘুরতে যাস তাহলে ওই কাজটা করবি না। আমরা কিন্তু 20 লাখ টাকা নিয়ে নিছি। সেটা কালকে করব। আজকে আমার রাইসা মামুনকে নিয়ে ঘুরতে যাব। সারাদিন বাসায় থাকে, কোথাও নিয়ে যেতে পারি না কাজের জন্য। তো আজকে সবাইকে বলে দেই আজকে সবার ছুটি। রাফি ঠিক আছে বলে নাস্তা খেতে লাগলো। আমি নাস্তা করে রুমে চলে আসলাম। তারপর একটা কোট গায়ে দিলাম। কোট গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে নিচে এসে রাইসা আর পায়েলের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ রাফি আমার সামনে এসে বলল, রাসেল কিছুক্ষণ আগে আমাদের লোক ফোন দিয়ে বলেছে রনি নাকি তোকে মারার জন্য রকির সাথে হাত মিলিয়েছে। তুই ওদের নিয়ে একা একা বের হওয়া ঠিক হবে না, যদি পথে তোর উপর আক্রমণ করে। ঠিক বলেছিস, তুই আমাদের সব লোককে বলে দেয় আজকে যেন ছুটি না কাটায়। সেটা তুই বলার আগেই সবাইকে আমি বলে দিচ্ছি। সবাই বাইরে গাড়ি নিয়ে তোদের জন্য অপেক্ষা করছে। খুব ভালো করছিস, তাহলে তুইও রেডি হয়ে নে, আমার সাথে আমার জিনিসগুলো নিয়ে নিবি। এই বলে রাফি চলে গেল। হঠাৎ সিঁড়ির ওপর চোখ পড়তে আমি পুরো অবাক হয়ে গেলাম। আজকে পায়েলকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা শাড়ি পরেছে। তাহলে সেই বড় লোকের মেয়ে এখন শাড়িও পরতে পারে। পায়েলকে দেখে ইচ্ছে করছে একটা বার জড়িয়ে ধরি, কিন্তু আমি ওকে কোন অধিকারে জড়িয়ে ধরব? সে তো আমার ভালোবাসার মানুষ না, আমার বউ না, তাহলে কেন আমি তাকে জড়িয়ে ধরব? হঠাৎ রাইসার ধাক্কায় ধ্যান ভাঙল। তখন রাইসা বলল, আপু দেখো তো আমাকে এবং ম্যামকে কেমন লাগছে, ম্যাম আমাকে সাজিয়ে দিছে। অনেক সুন্দর লাগছে মামনি, এখন চলো আমরা বেরিয়ে পড়ি। পায়েলের হঠাৎ মুখটা কেমন যেন হয়ে গেল। পায়েল মনে করছে আমি তাকে বলবো শাড়িতে তো আমাকে অনেক সুন্দর লাগছে, তার রূপের প্রশংসা করব। আমরা বাসা থেকে বেরিয়ে আমার গাড়িতে উঠলাম। আজকে আমি নিজে গাড়ি চালাবো। পায়েল আর রাইসা আমার সাথে সামনের সিটে বসলো। রাফি সহ আমাদের সাথে মোট 10 গাড়ি আসছে। প্রথমে একটা হাসপাতালের সামনে গেলাম। তারপর পায়েল এবং রাইসাকে গাড়ি থেকে নামতে বললাম। রাইসার পায়েল গাড়ি থেকে নামার পর সিকিউরিটি গার্ড আমাকে দেখে সালাম দিল। সবাইকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকলাম। হাসপাতালের ভেতরে ঢুকে ম্যানেজারের কেবিনে গেলাম। ম্যানেজার আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল আর বলল, স্যার আপনি আসবেন? আমাকে একটাবার বলতেন, আমি নিজে আপনার বাসায় চলে আসতাম। আমি এখানে আসছি হাসপাতালটা দেখার জন্য। কোনো অসুবিধা হচ্ছে না তো? রোগীদের খেয়াল ঠিক মতো রাখেন তো? আমরা সবাই রোগীদের খেয়াল রাখছি, তাদের সবসময় যত্ন করি, তাদের কোনো কিছুর কমতি রাখছি না। আপনি রোগীদের সাথে কথা বললে বুঝতে পারবেন। আমি আপনার কথা বিশ্বাস করি বলে আপনাকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছি। আমার আর দেখা লাগবে না। রাফি, ম্যানেজারকে 50 লাখ দিয়ে দাও। এ বলে রাইসা আর পায়েলকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। তারপর গাড়িতে উঠে একটা এতিমখানার সামনে গেলাম। আসার সময় ওদের জন্য কিছু জামা কাপড় এবং খাবার নিয়ে আসলাম। সবাইকে জামা কাপড় দিলাম
আর সবার সাথে বসে খাবার খেলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে একটা বৃদ্ধাশ্রমে চলে আসলাম। পায়েল কোনো কথা বলছে না, শুধু দেখে যাচ্ছে আর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধাশ্রমের সামনে গাড়ি থামিয়ে সবাই ভেতরে ঢুকলাম। আমাকে দেখে সবাই এসে জড়িয়ে ধরল। আসার সময় মহিলাদের জন্য একটা করে শাড়ি এবং পুরুষদের জন্য লুঙ্গি পাঞ্জাবি নিয়ে আসলাম। তাদের সবাইকে সবটা বুঝিয়ে দিলাম। এই বৃদ্ধাশ্রম যারা দেখাশোনা করে তাদেরকে বললাম, এখানে কি সব ঠিক মতো চলছে? খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো? যদি শুনি আমার আব্বু আম্মুরা কষ্ট পাচ্ছে, তাহলে কাউকে আমি ছাড়বো না। যখন যার যেটা লাগবে দ্রুত এনে দিবে। আরও কিছুক্ষণ কথা বললাম এবং বৃদ্ধাশ্রমের সবাইকে বলছি, কোনো অসুবিধা হচ্ছে না তো? সবাই বলল কোনো অসুবিধা হচ্ছে না। তারপর ওদের থেকে বিদায় নিয়ে মার্কেটে গিয়ে পায়েল এবং রাইসার জন্য কিছু মার্কেট করলাম। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 10টা বেজে গেছে। এতক্ষণ সময় পায়েল একটা কথাও বলে নাই, শুধু আমার কাজকর্ম দেখেছে। বাসায় আসার পর রাইসাকে বললাম, মামুনি আজকে ঘোরাঘুরি করে তোমার কেমন লাগছে? ঠিক আছে মামুনি, তুমি একটু রুমে যাও, আমি তোমার ম্যামের সাথে একটু কথা বলবো। রাইসা ঠিক আছে বলে রুমে চলে গেল। এবার আমি পায়েলকে বললাম, আচ্ছা পায়েল, তোমাকে সেই সকালবেলা আমাদের সাথে বের হওয়ার পরে তুমি একটা কথাও বলো নাই কেন? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি রাসেল। আমি তোমার কাজকর্ম দেখে আজকে মুগ্ধ হয়ে গেলাম। তোমার এইসব কাজ আমার অনেক ভালো লেগেছে। আমি আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো আমি তোমায়? তুমি মনে করছো কি আমি এতটাই খারাপ? আসলে তুমি যতটা খারাপ ভাবছো, এই রাসেল এতটা খারাপ না। আমি এসব কাজ করে যে টাকা নেই সব টাকাই গরিব দুঃখী মানুষের পেছনে খরচ করি। এখন হয়তো তুমি বলবে এইসব হারাম টাকা। আমি বলবো একটা টাকাও হারাম না, কারণ এসব টাকা গরিবদের হকের টাকা। বড় বড় নেতা গরিবদের পেটে লাথি দিয়ে সব টাকা নিয়েছে। এসব টাকা নিয়েছে, আর সেই টাকা আমি কাজের বিনিময়ে নিয়ে আসি। আর সেই টাকা নিয়ে তাদের জন্য হাসপাতাল, এতিমখানা, স্কুল, বৃদ্ধাশ্রম এগুলো করে দিচ্ছি। হঠাৎ দেখি পায়েলের চোখে পানি। তখন আমি বললাম, এই পায়েল, তুমি কান্না করছো কেন? আমি কি খারাপ কিছু বলেছি? আমার কথা কি কষ্ট পেয়েছো? একথা বলার সাথে সাথে পায়েল আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ জড়িয়ে ধরে তার রুমে চলে গেল। আমি তো কিছু বুঝতে পারলাম না। এত কিছু বুঝে লাভ নাই। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। পরের সকালে রাফি এবং কিছু লোক নিয়ে রকির আস্তানায় গেলাম। রকি হয়তো আমাকে এভাবে তার এখানে দেখবে আশা করেনি। রকির সাথে রনিও আছে। তখন রকি বলল, আরে ভাই, আপনি আমার এখানে? আপনি একটা ফোন দিলে তো আমি আপনার কাছে চলে আসতাম। আপনি শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? ওই তোরা ভাইকে চেয়ার দে। আমি এখানে বসতে আসি নাই, শুধু তোকে আর রনিকে একটা ওয়ার্নিং দিতে আসছি। শুনেছি রনি নাকি আমাকে মারার জন্য তোর কাছে এসেছে। তুই যদি আমার বা আমার লোকদের উপর একটা আঘাত করিস, তাহলে তোদের দুইটাকে দুনিয়ায় বাঁচাই রাখবো না। কথাটা মনে রাখিস। ভাই, আপনি মানুষের কথা বিশ্বাস করবেন না। কোথায় আপনি আর কোথায় আমি? আমি তো আপনার একটা পশম ছিঁড়তে পারবো না। তাহলে রনি তোর কাছে কেন এসেছে? তোর সাথে ভেজাল ছিল। ভাই, রনি আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। সে তার ভুল বুঝতে পেরেছে, তাই আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। দুজনে এখন আগের মতো হয়ে গেছি। আগের মতো হয়েছিস, ভালো কথা। যদি কখনো আমায় ক্ষতি করার চেষ্টা করিস, তাহলে রনির ছোট ভাইকে যেভাবে মেরেছি তোদেরকেও সেইভাবে মারবো। কথাটা মনে রাখিস। কথা বলে রনির আস্তানা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, তুমি এত সকাল সকাল কোথায় গিয়েছো? আর নাস্তাটাও তো করে যাওনি। তুমি তো এত সকালে ঘুম থেকে উঠো না। আসলে সকাল একটা কাজ ছিল, সেটা শেষ করে আসছি। খালাকে বলো টেবিলে নাস্তা দিতে, আমি ফ্রেশ হয়ে আসছি। খালা রান্নাঘরে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। পায়েল আমার সামনে নাস্তা দিল। হঠাৎ পায়েল যেটা বললো সেটা শুনে আমার মনটা পুরো খারাপ হয়ে গেল। পায়েল এটা কি বলছে? রাসেল, আমি কালকে সকালেই বাড়িতে চলে যাব। সীমার আম্মু এখন সুস্থ আছে। আব্বু কালকে গাড়ি পাঠিয়ে দেবে। আরও কিছুদিন থেকে যাও। আর সীমা স্কুল আসলে সমস্যা কোথায়? তুমি আমার বাসায় আরও কিছুদিন থাকো। আমার মনে হয় রাইসা তোমাকে ছাড়া থাকতে পারবে না। আমার থেকে এখন তোমাকে ভালোবাসে। হঠাৎ রাইসা আমাদের সামনে এসে বলল, ম্যাম, আপনি যাবেন না। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি চলে গেলে আমার সাথে কে খেলবে, কে আমাকে খাইয়ে দেবে?
কে আমাকে আদর করবে? আর কে আমাকে সুন্দর করে পড়াবে? প্লিজ আপনি যাবেন না। রাইসা, এটা হয় না। আমি তো আর সারা জীবনের জন্য তোমাদের বাসায় আসিনি, তাই না? আর বাইরের মানুষও খারাপ বলবে। তাহলে আপনি আমার আম্মু হয়ে যান, তাহলে আর কেউ কিছু বলবে না। আপনাকে ছাড়া আমি 1 মিনিট থাকতে পারবো না। রাইসার কথা শুনে আমি আর পায়েল দুজনের দিকে তাকালাম। তখন আমি বললাম, রাইসা, তোমার আব্বু যদি রাজি থাকে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। পায়েলি, তুমি কি বলছো? তোমার আব্বু আম্মু কখনো আমার কাছে তোমাকে বিয়ে দিবে না। তারা যদি আমার নাম শুনে কখনো তোমাকে আমার হাতে তুলে দিবে না। কেন তুলে দিবে না? তুমি তো আর খারাপ কাজ করো না। তুমি গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছ। আর একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমায় ভালোবাসো না? আমি পায়েলের কথা শুনে কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। কি করে বলবো পায়েল, আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি যে কাজ করি এটা শুনে তোমার আব্বু আম্মু কখনো আমার কাছে বিয়ে দিবে না। তখন আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার আব্বু আম্মু কি মেনে নেবে আমায়? সেটা তুমি আমার উপরেই ছেড়ে দাও। তাদের রাজি করানো দায়িত্ব আমার। যদি তারা রাজি না হয় তখন তুমি কি করবে? সব বাবা মা চায় মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে, কিন্তু আমার মতো মাফিয়া এবং খুনি টেরোরিস্টের কাছে তোমার আব্বু আম্মু কি বিয়ে দিবে? আমার আব্বু আম্মু আজ পর্যন্ত আমি যা চেয়েছি তাই এনে দিয়েছে। সত্যি কথা বলতে আমিও তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। তাহলে আমি এখন তোমাকে ম্যাম বলে ডাকবো না, আম্মু বলে ডাকবো। আজকে আমার আব্বু আম্মু সবাই আছে, কেউ বলতে পারবে না তোর আব্বু আম্মু মারা গেছে। কে বলেছে তোমার আব্বু আম্মু মারা গেছে? আজকে থেকে আমিও তোমার আম্মু। রাইসা আর কোনো কথা না বলে পায়েলকে জড়িয়ে ধরে কান্নাই করে দিল। হঠাৎ রাফি এসে বলল, রাসেল, তোর সাথে পার্সোনাল কিছু কথা আছে, তুই যদি একটু শুনতি। পায়েল, তুমি রাইসাকে নিয়ে একটু রুমে যাও, আমি রাফির সাথে কথা বলে আসছি। পায়েল ঠিক আছে বলে রাইসাকে নিয়ে রুমে নিয়ে চলে গেল। তারপর আমি রাফিকে বললাম, এবার বল কেমন পার্সোনাল কথা? আজকে সকালে ওই লোকটা ফোন করে বলেছি ওই খুনিদের নাকি উনি দেখেছে এবং খুনিদের পিছনে পিছনে গিয়ে তাদের আস্তানা চিনে আসছে। তাহলে আজকে ওই খুনিদের শেষ দিন। একটা মেয়েকে তারা ইতিম করেছে, ওদের বাঁচিয়ে রেখে লাভ নাই। তুই বাইরে গিয়ে সব কিছু রেডি কর, আমি পায়েল এবং রাইসাকে বলে আসছি। রাফি ঠিক আছে বলে বাইরে চলে গেল। আপনারা হয়তো ভাবছেন কিসের খুনি, একটু অপেক্ষা করুন তাহলেই সব জানতে পারবেন। আমি পায়েলের রুমে গিয়ে দেখি পায়েল রাইসাকে পড়াচ্ছে। আমি তখন বললাম, আমি একটু বাইরে যাচ্ছি, আজকে তুমি রাইসাকে স্কুলে নিয়ে যাও, তোমাদের সাথে আমার লোক গাড়ি নিয়ে যাবে। কি কাজে বাইরে যাবে সেটা জিজ্ঞেস করবো না, শুধু বলবো সাবধানে কাজ করো, তোমার যেন কোনো ক্ষতি না হয়। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, এই রাসেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি রাইসাকে নিয়ে স্কুলে যাও বলে বাসার বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি রাফি সব কিছু রেডি করে রাখছে। তারপর 5টা গাড়ি লোক নিয়ে ওই খুনিদের আস্তানায় যেতে লাগলাম। আসার সময় বাকি লোকদের বলে আসছি পায়েল আর রাইসাকে স্কুলে নিয়ে যেতে, স্কুল ছুটি হলে তাদের বাসায় নিয়ে যেতে। আমরা ওই খুনিদের আস্তানায় চলে আসলাম। গাড়ি নিয়ে সোজা আস্তানার ভিতরে ঢুকে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি রনি এবং রকি দুজনে বসে গল্প করছে। আসার সময় ওই লোকটাকে সাথে করে নিয়ে আসলাম। ওই লোকটা বলল, ভাই, এরা ওই দিন রাতে ওই মেয়েটা আব্বু আম্মুকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। রনি আর রকি আমাকে দেখে রকি বলল, ভাই আপনি এখানে? কোনো সমস্যা আপনি আমাকে বলুন, আমি সব সমস্যার সমাধান করে দিব। তুই কি সমস্যা সমাধান করবি? তোরা 5 মাস আগে রাতে 2জন লোককে মেরে ফেলেছিস, এখন বল তাদের কেন মারছিস? ভাই আপনি ওই স্বামী স্ত্রীর কথা বলেছেন, তারা আমাদের কাছে বাধা দিয়েছে, তাই বসের কথা তাদের মেরে ফেলেছি আর তাদের মেয়েকে বাঁচিয়ে রাখলাম। প্রথম কথা হচ্ছে তোদের বসকে, আর কি কাজে ওদের মারছিস? আমরা একটা বাসার 5 তলায় ইয়াবা ব্যবসা করতাম। একদিন তারা স্বামী স্ত্রী দেখে ফেলে, পরে পুলিশের কাছে গিয়ে বলে দেয়। তারা ওই বাসার নিচতলায় ভাড়া থাকতো। পুলিশ এসে আমাদের সব ইয়াবা এবং আমাদের লোকগুলোকে নিয়ে যায়। আমাদের বস বলেছে ওদের মেরে ফেলতে, তাই ওই দিন রাতে তাদের রাস্তায় আটকে কুপিয়ে মারি। আচ্ছা, এবার বল তোদের বসকে, সে কোথায় থাকে? আমাকে তো বললি না তোদের বসের কথা। আমাদের বসকে সেটা আমরা কখনো বলবো না। উনি রাতের আধারে কাজ করে, উনি আমাদের সাথে বসও, ওই দিন আমাদের সাথে বসও ছিল। তোরা যদি তোদের বসের কথা না বলিস আজকে তোদের কেউ বাঁচতে পারবি না। তাই বলছি তোদের বস কে এবং কোথায় থাকে
এতক্ষণ তোর সাথে ভালোভাবে কথা বলছি, এখন আর বলবো না। তোর যদি সাহস থাকে আমাদেরকে মেরে দেখা। তুই সাথে কতজন লোক এসেছিস তুই সাথে কতজন লোক নিয়ে এসেছিস, আর তোর চারপাশে তাকিয়ে দেখ, আমাদের লোক তোর লোকের চেয়েও 3 গুণ বেশি। আজকে তুই এবং তোর লোক কেউ বেঁচে যেতে পারবি না। আচ্ছা, তাই নাকি? তোরা হয়তো আমার সম্বন্ধে ভালো করে জানিস না। রাসেলের সব লোক ট্রেনিং প্রাপ্ত। তোরা দাঁড়ায় আছিস কেন? মারা ফেল। আমি কথাটা বলার সাথে সাথে আমার লোক গুলি করা শুরু করে দিয়েছে। রনি আর রকির লোক চারপাশে লুকিয়ে গুলি করা শুরু করে দিয়েছে। আমরা আসার সময় সব কিছু রেডি করে আসছি, মানে আমাদের শরীরে যেন গুলি না লাগে সে ব্যবস্থা করে আসছি। রনি আর রকির সব লোকগুলো গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি রনি আর রকির পায়ে গুলি করলাম, ওরা সাথে সাথে মাটিতে বসে পড়ল। তাদের সব লোক মারা গেছে। আমি এবার রনি আর রকির সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। তারপর বললাম, বেঁচে থাকতে চাইলে তোদের বসের নাম বল, সে থাকে কোথায়। যদি না বলিস তাহলে আজকে তোদের শেষ দিন। আমার কথা শুনে দুজনেই ভয় পেয়ে গেল। তখন রকি বলল, আমাদের বস আর কেউই নয়, আমজাদ খান। সে আগে বাইরে ছিল, 7 মাস আগে বাংলাদেশে আসে, তারপর অবৈধ ব্যবসা শুরু করে। তবে আমাদের বসকে কেউ এখনো দেখে নাই। উনি বাংলাদেশের শেষ বর্ডারে থাকে। আর ওই দিন স্বামী স্ত্রীকে আমরা মারি নাই, মেরেছে আমাদের বস, কারণ পুলিশ তার 1 কোটি টাকা ইয়াবা নিয়ে গেছে। আমজাদ খানের কথাটা শুনে বুকের ভেতর কেমন বছর দিয়ে উঠল। কে আমজাদ খান? আমি যাকে চিনি সে নয়তো আবার। যদি সে হয় তারপরেও আমি তাকে বাঁচিয়ে রাখবো না, তার প্রতি আমার অনেক রাগ আছে। তখন আমি রাফিকে বললাম, রাফি, আমি গাড়িতে গিয়ে বসছি, তুই ওদের কি করবি করে আয়। ঠিক আছে, তুই গিয়ে গাড়িতে বস, ওদের ব্যবস্থা আমি করে যাচ্ছি। আমি আর কোনো কথা না বাড়িয়ে বাইরে এসে গাড়িতে গিয়ে বসলাম। 10 মিনিট পর রাফি সবগুলো লোক নিয়ে বেরিয়ে আসলো। সব লোক গাড়িতে উঠে বসলো। রাফি আমার সাথে সামনের সিটে বসলো। তখন রাফি বলল, দুজনের একটা করে হাত এবং একটা করে পা কেটে দিলাম, আর আমজাদ খানের ঠিকানা নিয়ে আসলাম। ওই ছাড়া নাকি সিলেটের শেষ মাথায় থাকে। ঠিক আছে, ওর ব্যবস্থা পরে করব, এখন বাসায় চল। আমার কথা শুনে রাফি আর কোনো কথা বলল না। তারপর আমরা বাসায় যেতে লাগলাম। আপনারা হয়তো সব কিছু বুঝতেই পারছেন। যদি কেউ না বুঝেন তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি যাদের খুনের কথা বলছি তারা আর কেউ নয়, রাইসার আব্বু আম্মুর কথা বলছি। ওই দিন রাতে রাইসার আব্বু আম্মুকে গাড়িতে করে কবরস্থানে আসার সময় একটা লোক আমাকে এসে বলে সে নাকি ওই খুনিদের চেহারা দেখেছে, তাদের একবার দেখলে চিনে ফেলবে। এরপর ওই লোকটাকে নিয়ে খুনিদের খুঁজতে থাকে। ওই লোকটা একটা অফিসে চাকরি করে। ওই দিন অফিসে কাজের চাপ বেশি থাকায় অফিস থেকে আসতে অনেক রাত হয়ে যায়। কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে দরজার সামনে এসে কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, যাক, তোমার কিছু হয়নি। আমি তো অনেক চিন্তা করছিলাম তোমার জন্য। একমাত্র আল্লাহ ছাড়া রাসেলের আঘাত কেউ করতে পারবে না। আল্লাহর যা ইচ্ছা, আমার যে ক্ষতি করতে আসবে সবগুলোকে মেরে নদীতে ভাসিয়ে দিব। ঠিক আছে, এখন কথা না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো তো, আমি তোমাদের টেবিলে খাবার দিচ্ছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে আসলাম। চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর রাফি এসে বসলো। পায়েল আমাদের দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। আমি তখন বললাম, আচ্ছা পায়েল, খালা কবে আসবে সেটা কি তোমাকে বলেছে? আমার কাছে তো কিছুই নেই বলার। যাওয়ার সময় বলে গেছে কিছুদিন থেকে তারপর চলে আসবে। ও ঠিক আছে, তুমিও আমাদের সাথে বসে পড়ো। আর রাইসা কোথায়? ওকে তো দেখছি না। রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সে এখন ঘুমোচ্ছে। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর পায়েল আমার রুমে এসে বিছানায় শুয়ে আমাকে জড়িয়ে ধরল। পায়েল, তুমি কি করছো? এটা আমাদের এখনো বিয়ে হয় নাই, তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? আমার মন চাইছে তোমায় জড়িয়ে ধরি, তাই ধরেছি। আর বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে তো একদিন হবে। আমরা তো আর খারাপ কিছু করতে যাচ্ছি না, তাই না? আগে বিয়েটা হোক, তারপর তুমি যা খুশি করো, আমি তোমাকে বাধা দিব না। আমাদের ব্যাপারে তোমার আব্বু আমাকে সবকিছু খুলে বলছো? এখনো কিছু বলিনি। আগে তোমার সাথে কিছুদিন প্রেম করব, তারপর তো আব্বু আম্মুকে বলবো। ঠিক আছে, এখন আমাকে ছাড়ো।